আসসালামু আলাইকুম। লিজেন্ড কেয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে আছেন ঠিকভাবে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা সেটা কমেন্ট করবেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গুরুত্বপূর্ণ একটি ক্লাস অনুষ্ঠিত হবে আইকিউর উপর। প্রতি শুক্রবার সন্ধ্যা 7:30টায় আপনাদের ক্লাস রুটিন দেওয়া হয়েছে। 7:30 বাজে ঠিক চলে আসবেন। 7:30 বাজে আপনাদের আইকিউ ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো বিগত লাস্ট 3টা শুক্রবারের মতো আজকেও আমরা লেকচার 4 নিয়ে চলে আসছি আইকিউ ক্লাস। তো এই ক্লাসটা থেকেও আমরা গুরুত্বপূর্ণ কিছু আইকিউ সলভ করব, যেটার মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে পরীক্ষায় যাতে আপনি ভালো করতে পারেন। আইকিউ টপিকগুলোর সাথে আপনাকে পরিচয় করে দেওয়া হবে। এর পরবর্তীতে আপনাদের এই ম্যাথগুলোর উপরে বিস্তারিত আলোচনা করা হবে। তবে আজকের ক্লাসটায় আপনারা হচ্ছে গিয়ে যেই আমরা 4-5টা ক্লাস নিচ্ছি, এটা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। আইকিউর যে সকল টপিক আছে সবগুলো টপিকের সাথে আপনাদেরকে মোটামুটি আস্তে আস্তে একটু পরিচয় করে দেওয়া, তাহলে আপনি ধরতে পারবেন যে আইকিউতে কী কী রিলেটেড প্রশ্ন হতে পারে। সেই প্রশ্নগুলো আপনাকে একটু জাস্ট বিস্তারিত পড়ে নিতে হবে, এটাই হচ্ছে আপনার কাজ। তো আমরা কিছুক্ষণের মধ্যে স্টার্ট করব। তার আগে ঠিকভাবে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু কমেন্ট করবেন, তাহলে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করব। হ্যাঁ, রুবাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে হ্যাঁ, নাফিস ইকবাল আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাফিস ইকবাল কমেন্ট করছে বিগ ফ্যান। নাফিসও আমাদের গতবারের স্টুডেন্ট ছিল, আপনারা অনেকে হয়তো বা চিনবেন। ও এখানে এখন হচ্ছে গিয়ে এইচআর হিসেবে দায়িত্ব পালন করছে। তো এইগুলোও একটা ভালো দিক, ঠিক আছে? আপনি যদি ভালো করতে পারেন, কোচিংয়ের সাথে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন। আর আপনাদের আইকিউ রিলেটেড যেই সমস্যা, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাদের ফ্রেন্ডরা যদি থাকে তাদেরকে একটু মেনশন করে দিবেন। সন্ধ্যা 7:30টায় ক্লাস চলছে। প্রতি শুক্রবার সন্ধ্যা 7:30টায় আইকিউ ক্লাস অনুষ্ঠিত হবে। আপনারা চলে আসবেন, ঠিক আছে? ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিলে সবাই জেনে যাবে। জেনে গেলে আমাদের প্রচেষ্টাটা সার্থক হবে। তো আমরা শুরু করব। আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে লেকচার 4। এটা দিয়ে আমরা আইকিউ লেকচার 4 শুরু করব। তো আমরা শুরু করে দিচ্ছি। আশা করি সবাই ঠিকভাবে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। যেহেতু কেউ কিছু বলে নাই, তো আমরা ধরে নিচ্ছি সব কিছু ঠিক আছে। তো আমরা শুরু করে দিচ্ছি লেকচার 4। আমরা প্রথম একটা আইকিউ করব। এটা আপনাদের জন্য আমরা কমেন্ট করার জন্য ছেড়ে দিচ্ছি। এটা আশা করি শুরুতেই আমরা প্রথমে একটু কিছু ইজি ইজি রাখবো, তারপরে আস্তে আস্তে কঠিনের দিকে যাব, ঠিক আছে? প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে অ্যানালজি, ইংলিশে যে টার্মটা এটাকে বলা হয় অ্যানালজি। হ্যাঁ, আইকিউতে অ্যানালজি বলা হয়। অ্যানালজি টাইপ হচ্ছে যে আমাদের এখানে দুইটা শব্দ দেয়া থাকে, এই দুইটার সাথে যে সম্পর্ক, প্রশ্নের দুইটা ওয়ার্ডের সাথে যে সম্পর্ক, উত্তরেরও দুইটা ওয়ার্ডের মধ্যে সেম সম্পর্ক হইতে হবে, তাহলে ওইটা উত্তর হবে। এই সম্পর্কটা খুঁজে বের করতে হবে। মাঝে মাঝে হয় কি আমাদের দুইটা উত্তরও মনে হতে পারে, তো তখন সেই ক্ষেত্রে আমরা এই যে বাসায় বসে বসে প্র্যাকটিস করতেছি, পড়তেছি, কিছু আছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ওই প্রশ্নগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে হবে কি আমাদের পরীক্ষার হলে গিয়ে ধরতে আমাদের সুবিধা হবে, আমাদের ভাবা লাগবে না। তো আমরা এই প্রশ্নটা যেটা বলছে সেটা হচ্ছে আইস কোল্ডনেস, অর্থাৎ আইস মানে বরফ, কোল্ডনেস মানে ঠান্ডা। তো ঠান্ডা হচ্ছে বরফের একটা বৈশিষ্ট্য, যেমন অ্যান্টার্কটিকায় প্রচণ্ড ঠান্ডা পড়বে। যে সকল শীত প্রধান দেশ আছে সে সকল দেশে দেখবেন প্রচুর বরফ পড়ে, অর্থাৎ বরফের সাথে ঠান্ডার একটা সম্পর্ক আছে। তবে আর্থের সাথে এইখানে পৃথিবীর সাথে এটা কোনটার সম্পর্ক বেশি জাস্টিফাইড? এখানে বেশ কিছু অপশন আছে, আপনার ওজোন আছে, তারপর হচ্ছে জাঙ্গল আছে, জাঙ্গল মানে হচ্ছে গিয়ে জঙ্গল আর কি, বনভূমি, তারপর সি আছে, সমুদ্র আছে, তারপর আছে গ্র্যাভিটি আছে। এরকম বরফের সাথে আমাদের কিসের সম্পর্ক? ঠান্ডার যে সম্পর্ক, পৃথিবীর সাথে একই সম্পর্ক চারটার মধ্যে কোনটার? বরফ কি ঠান্ডা ছাড়া কি করা যাবে? করা যাবে না। তাহলে পৃথিবীর সাথে এই যে চারটা আছে, সেই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা বেশি মিল পাওয়া যাচ্ছে, সেটাই হবে উত্তর। আপনারা একটু কমেন্ট করেন, আমরা একটু কমেন্টটা দেখতেছি আপনারা কেমন পারতেছেন। শাকিরা বিনতে সাইদ, আমাদের ক্লাসটা স্টার্ট করব। হ্যাঁ, মিথিলা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রুবাইয়া জি ভাইয়া ক্লিয়ার। রায়ান জেইউসি ইউনিটে আইকিউ আসবে? অবশ্যই জেইউসি ইউনিটে আইকিউ আসবে এবং জেইউসি ইউনিটে ম্যাথও আসবে, ঠিক আছে? আপনাদের এটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নাই। জেইউসি ইউনিটে ম্যাথও আসে। গতবার আপনি যদি প্রশ্ন খুলে দেখেন, দেখবেন 3টা থেকে 4টা ম্যাথ ছিল এবং তার সাথে আইকিউ ছিল, এবং ম্যাথ এবং আইকিউর অনেকগুলো কোশ্চেন ইংলিশে আসবে। এটা আপনাদের একটু ভালোভাবে প্রশ্ন পড়ে নিতে হবে, ঠিক আছে? জেওর ইউনিটে অবশ্যই আইকিউ আসবে, এবং ফিলোসফির যে হচ্ছে 10 মার্ক বা 5 মার্কের দিকে, সেখানে অবশ্যই আপনাদের আইকিউ আসবে আর হচ্ছে ম্যাথ আসবে।
তো সেই ক্ষেত্রে আপনি যদি ম্যাথটা বাদ দেন সেক্ষেত্রে আপনি একটা লস খাবেন, বুঝতে পারছেন? আপনাদের ভালোর জন্য বলতেছি, আপনারা অবশ্যই ম্যাথটা করবেন। ম্যাথটা করলে হবে কি, ম্যাথ আর আইকিউ করলে আপনি জেওর বিতেও পরীক্ষা দিতে পারতেছেন, তার সাথে সাথে সি ইউনিট আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন। এই 5-6 মার্কের যে ম্যাথ এবং ইংলিশ আপনি কম করেন, 200 ম্যাথ খুঁজে বের করেন আর আইকিউ পড়েন, তাহলে হবে কি আপনার জেওর সি ইউনিটের ম্যাথ আইকিউর মধ্যে আপনি বাকিদের থেকে অন্তত আগায় যাবেন। 3টা প্রশ্ন 2টা প্রশ্ন পারলেও এখানে আগায় যাওয়ার একটা চান্স থাকে। আমরা ভাবি কি যে ইংলিশ জিকে আরও পড়বো, আরও পড়ে আরও মার্ক, আরে ভাই প্রশ্নই তো আসবে 5টা 7টা, মানে টোটাল প্রশ্ন 25টা 30টা। তো সেই ক্ষেত্রে আপনি পার সাবজেক্টে 5টার মধ্যে ভালো করে আর কত ভালো করতে পারবেন? এইখানে 5 মার্ক আপনি অ্যাটেন্ডই করতেছেন না। এই 5 মার্ক পড়লে আপনি দেখবেন 2টা 3টা পেরে যাবেন। আর 2টা 3টা পারলে যেউর সি ইউনিটে এক একটা মার্ক পেতে ভাই প্রচুর কষ্ট করা লাগে। আপনি এখানে প্রচণ্ড আগায় যাবেন। আপনি আমার কথা শুনে আপনি পড়েন, শেষ পর্যন্ত যদি না হয় তাহলে আপনাকে আমাকে বললেন যে ভাই আপনি বলছিলেন হয় নাই। কিন্তু জেওর সি ইউনিটে ম্যাথও আসবে, আইকিউ আসবে। ম্যাথ আসুক আর না আসুক, আইকিউ 100% আসবে, ঠিক আছে? এইখানে ধরা বাঁধা লেখা নাই, কিন্তু হচ্ছে গিয়ে আসে। ফিলোসফির যে 5 মার্কের জিকে, সেখানে 5 মার্ক না মনে হয় 50 মার্কের মনে হয় টোটাল জিকে, তাহলে হচ্ছে 10 মার্কের আসে। 10 মার্কের মধ্যে 7টা দিবে আইকিউ, 3টা দিবে হচ্ছে ম্যাথ, এবং ম্যাথের প্রশ্নগুলো ইংলিশ হওয়ার সম্ভাবনা বেশি। তো এইটার উত্তর কি হবে দেখেন, আইস কোলনেস, তবে আর্থ কি হবে? এটা একটু কমেন্ট করেন তো দেখি। হ্যাঁ, গ্র্যাভিটি সুমন ইসলাম, রুবাইয়া, হ্যাঁ সুমন ইসলাম ক্লাস করে, হিয়া ক্লাস করে, রুবাইয়া ক্লাস করে, হামিসা রাফা, হুনাইসা রাফা, ওকে ডি, সাবা ডি, তারপর মিথিলা বলছে ডি, সাবা বলছে ডি, রূপা ইউফরে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তাহলে উত্তর হবে আমাদের কি? উত্তর হবে আমাদের ডি নাম্বার অপশনটা, গ্র্যাভিটি। তাহলে এক ক্লিয়ার। আমরা প্রথমে একটু সোজা সোজা প্রশ্ন রাখছি, আস্তে আস্তে কঠিনের দিকে যাব, ঠিক আছে? ম্যাথ আসলে জিনিসটা এভাবেই করতে হয় সবসময়। প্রথমে ম্যাথ আইকিউ এই প্রশ্নগুলো আগে সহজগুলো করতে হয়, তারপর আস্তে আস্তে কঠিন যেতে হয়। এক গেল। এবার আমরা চলে যাব দুইয়ে। দুইয়ে আকস্মিকভাবে, এই টপিকটা আমরা আগে করি নাই, এইটাকে বলে সিদ্ধান্ত গ্রহণের টপিক, ঠিক আছে? এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের টপিক, এটাকে বলে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের টপিক। এই টপিকটা থেকে আপনাদেরকে কিছু সিনারিও দিবে, অর্থাৎ কিছু ব্যক্তিগত লাইফ বা হচ্ছে গিয়ে কিছু সিনারিও দিবে, যেখান থেকে আপনাদেরকে একটা উত্তর বের করার চেষ্টা করতে হয়। একই প্রবলেম আমরা অনেক সময় অনেকভাবে সলভ করার চেষ্টা করি, সবগুলোই আসলে সঠিক, কোনোটাই তো আসলে ওইভাবে ভুল না। বাট এইটা হচ্ছে আমাদের একটা আইকিউ রিলেটেড একটা টপিক, যেখানে আপনাকে একটা ঘটনা দেওয়া হবে বা একটা সিনারিও তৈরি হবে, যেখানে আপনি বসবেন এবং আপনি চিন্তা করবেন যেটা ম্যাক্সিমাম মানুষের করা উচিত। আপনি চিন্তা করবেন না এই প্রবলেমটা কিভাবে আমি ফাইন্ড আউট করব, মানে আমি ফেস করব। আমরা অনেক সময় বলি যে ওই যে ধরেন প্রেমে ছ্যাঁকা খাইছে, হ্যাঁ, প্রেমে ছ্যাঁকা খাওয়ার সমাধান আপনি পুরান দিনের গান শুনেও করতে পারেন, আবার হচ্ছে মদ খেয়েও করতে পারেন। এখন কে কিভাবে করতেছে সেটা তার উপর, কিন্তু ম্যাক্সিমাম লোকের কি করা উচিত আপনি সেভাবে চেষ্টা করবেন, ঠিক আছে? যেমন এইখানে একটা প্রশ্ন দিছে, যদি আকস্মিকভাবে কোনো কঠিন বিপদে পড়লে আপনি কি করবেন? আপনি হঠাৎ করে আপনার একটা বড় বিপদে পড়ছেন, এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনি কি চেষ্টা করবেন? এটা এক এক মানুষ এক একজন ভাবে করার চেষ্টা করবে, কোনোটাই সঠিক কোনোটাই ভুল এরকম কিছু না। আমাদের দেশে ইন্ডিয়াতে এই ধরনের একটা প্রশ্ন থাকে, এইখানে যে প্রশ্নটা থাকে ইন্ডিয়াতে, সেখানে চারটাই সঠিক উত্তর, যেটা সবচেয়ে সঠিক সেটাতে ফুল মার্কস দেওয়া হয়, অর্থাৎ 1-এ 1, আর যেটা আপনি যে কোনো একটা দাগেরই 0.25 পাবেন। ওইটার থেকে আরেকটু সঠিক হলে 0.50, আটার থেকে আরেকটু সঠিক হলে 0.75, সম্পূর্ণ সঠিক 1। আমাদের দেশে এখনো ওইরকম সিস্টেম চালু করা হয়নি। আমাদের দেশে এখনো এই ধরনের প্রশ্নগুলোর জন্য একটাই সঠিক উত্তর হিসেবে বাছাই করা হয়। তো এইখানে আমাদের দেখতে হবে যে ম্যাক্সিমাম লোকের আসলে কি করা উচিত। প্রথম প্রশ্নটা যদি খেয়াল করি, কোনো মতেই প্রকাশ করবেন না, অনেক লোক আছে এটা করবে না, এটা স্বাভাবিক ব্যাপার। 2-এ বিপদ এড়িয়ে চলবেন, অনেকে বিপদ এড়িয়েও চলতে পারে, প্রবলেমটা ফেস নাও করতে পারে। 3 নম্বরে বন্ধু বান্ধবদের সহায়তায় এটা হচ্ছে গিয়ে সহায়তায় উদ্ধার পাওয়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে উদ্ধার, হ্যাঁ, উদ্ধার পাওয়ার চেষ্টা করবেন। 4 নম্বরে হচ্ছে গিয়ে ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নিয়ে নিজেই বিপদ জয় করতে চেষ্টা করবেন। তো এইটার উত্তর আপনারা কি দিবেন আমরা উত্তরটা বলে দিচ্ছি। তো এক একজন এক এক রকম চিন্তা করতে পারে, তবে এটার উত্তর একটাই হবে। আমরা যেটা বলছি যে এখানে ম্যাক্সিমাম কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমাদেরকে পড়তে হবে, যে এইটার উত্তর এইটা, হ্যাঁ, এইটা আপনি অন্যটা একটা দাগাইতেই পারেন কিন্তু উত্তর হিসেবে কাউন্ট হবে না। ওকে, সাবা বলছে 2D, হুনাইসা রাফা 2D, রুবাইয়া 2D, হিয়া 2D, সুমন ইসলাম 2C,
এই যে ইউফোরিয়া 2D, বাকিরা সবাই ডি বলছে। ওকে, এইটার উত্তর ম্যাক্সিমাম লোকের যেটা করা উচিত সেটা হচ্ছে ডি নাম্বার অপশনটা, ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নিয়ে নিজেই বিপদ জয় করতে চেষ্টা করবেন। তাহলে আমরা কি করব, জিনিসটা থেকে উদ্ধার করার চেষ্টা করব। অনেক লোক প্রথম 3টা অপশনের মধ্যেও করতে পারে, তবে সেটা তার একান্ত ব্যক্তিগত চয়েস। আমাদের এই প্রশ্নের জন্য উত্তর হিসেবে কাউন্ট হবে 4 নাম্বারটা, ধীর স্থিরভাবে। আমরা যদি নিজেই সেই সিদ্ধান্তটা, আকস্মিকভাবে বিপদে পড়ছি, মানে হঠাৎ করে একটা বিপদে পড়ছি, আমাদের কাজ হচ্ছে প্রথমে সেটা নিয়ে একটু ধীর স্থিরভাবে চিন্তা করা যে আমি এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবো। যদি আমি নিজে না পারি তখন গিয়ে আমি বন্ধু বান্ধবদের সহায়তা নেব। বিপদ এড়িয়ে চলার আসলে চেষ্টা করে লাভ নেই, আমরা বিপদে পড়েই গেছি, এটা থেকে আসলে উদ্ধার পাওয়ার জন্য আমাদের এটাকে ফেস করতে হবে। তাহলে 2 নাম্বার প্রশ্ন আমাদের শেষ। আমরা চলে যাচ্ছি 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন আমাদের বাংলার একটা প্রশ্ন আসছে যে এইখানে উম্ম আছে, নিয় আছে, ন আছে, এর পরবর্তী অক্ষর কি হবে। তাহলে আমাদেরকে সিরিয়ালটা বের করতে হবে যে এইখানে আমাদের যে 3টা অপশন আছে, এই 3টা অপশন কিভাবে আসছে, অর্থাৎ উম্ম থেকে নিয় কিভাবে আসছে, নিয় থেকে ন কিভাবে আসছে, তাহলে আমরা পাবো এর পরবর্তী অক্ষর কি হবে। দেখেন আপনারা কমেন্ট করতে পারেন কিনা। সহজ প্রশ্ন, খুব বেশি কঠিন কিছু না, ক্রিটিক্যাল না, আপনারা একটু চিন্তা করলে এটার উত্তর পেয়ে যাবেন। দেখেন আপনারা কমেন্ট করতে পারেন কিনা, আমরা বলে দিচ্ছি। এসিটা একটু বন্ধ করলাম, ঠান্ডা লাগে বুঝছেন, নতুন এসি তো, প্রচন্ড বাতাস, বাকিদের ইয়া হচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে। মেহেদি সনি 2D, তারপর হচ্ছে গিয়ে সাবা বলছে 2D, তানিয়া তাবাসসুম 3C, তারপরে প্রিয়ন্তি সি, ইমু সি, তারপরে হচ্ছে জ্যোতি ন, তিহা সি, রুবাইয়া সি, প্রিয়ন্তি সি, মিথিলা সি। ওকে, ভেরি গুড, সবার হয়েছে। তাহলে লজিকটা কি, লজিকটা হচ্ছে কি, আমাদের ক খ গ উম্ম ছিল না ওইখান থেকে, যে ক খ গ গ উম্ম, ক খ গ ঘ উম্ম, হ্যাঁ এই উম্ম। তারপর হচ্ছে এখানে চ ছ বগেয়া জ ঝ নিয়, হ্যাঁ। তারপরে হচ্ছে কি ট ঠ ড ঢ ন, নাকি ট ঠ ড ঢ মদিনার ন। তাহলে কি হবে ত থ দ ধ দৈন্তার ন। তাহলে আমাদের উত্তর হচ্ছে এই 3 নম্বর অপশনটা। তাহলে এইটা আমাদের ক্লিয়ার আশা করি। তাহলে আমরা 4 নম্বরে চলে যাব, মানে এখানে লাস্ট লেটারগুলো নিয়ে আমাদের কি করা হয়েছে, এই স্ট্রাকচারটা সাজানো হয়েছে। নিয় আছে, তারপর উম্ম নিয় ন, তারপরে হবে দৈত্যান্ন, তারপরে আরো একটা আসলে কি আসতো প ফ ব ব ম, শেষ লেটারগুলো নিচ্ছে, যেগুলোকে নাসিক্য বর্ণ বলে। মনে আছে নাকি আপনাদের, হ্যাঁ নাসিক্য বর্ণ বলে। আর আমাদের শুরুর দিকে থাকে কি ঘোষ থাকে, অঘোষ থাকে, হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে এগুলা থাকে। ওকে, তাহলে আমরা এটা গেলাম মুসলাম। তারপরে আমরা চলে যাচ্ছি 4 নম্বরে। আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে গতকালের আগের দিন কি বার ছিল। ক্যালেন্ডার রিলেটেড আমরা শুধুমাত্র একটা শিখছিলাম, সেটা কি শিখছিলাম মনে আছে? ক্যালেন্ডার রিলেটেড আমরা ক্যালেন্ডার রিলেটেড কি করছিলাম আগের লেকচারগুলোতে? না মনে হয়, আমরা মনে হয় ক্যালেন্ডার রিলেটেড একটা করছি, সেটা হচ্ছে ওই যে 2016 সালের পহেলা জানুয়ারি যদি শুক্রবার হয় তাহলে 2017 সালের পহেলা জানুয়ারি কি বার হবে, এটা কম করছিলাম। যেগুলোতে লিপ ইয়ার থাকলে পরের বছর কি হবে 2 দিন আগায় যাবে, আর নর্মাল ইয়ারের ক্ষেত্রে 1 দিন আগায় যাবে। আর লিপ ইয়ার বের করার সিস্টেমটা কি মনে আছে, যে হচ্ছে কি আমাদের সবসময় 4 দিয়ে ভাগ করতে হবে, আর যদি শতাব্দী থাকে অর্থাৎ 2100 সাল 2200 সাল সেই ক্ষেত্রে আমরা 400 দিয়ে ভাগ করব। যদি বিভাজ্য হয় তাহলে সেটা লিপ ইয়ার। এটা মনে আছে কিনা? আমরা ওই যে লেকচার 1 বা 2 তে করছিলাম, অনেকদিন আগে করছিলাম। আমরা এইভাবে রিভিউ নিব, অর্থাৎ আপনি ক্লাসগুলো করবেন, নোট করবেন, দেখবেন 3-4 দিন পরে 1-2 লেকচার পরে আমরা আগের পড়াটা আবার একবার রিভিউ করব, দেখবেন মনে থাকে কিনা যে 2016 সালের পহেলা ডিসেম্বর পহেলা জানুয়ারি যদি শনিবার হয়, 2017 সালের পহেলা জানুয়ারি কি বার হবে। তাহলে 2016 হচ্ছে লিপ ইয়ার, তাহলে 17 সালে 2 দিন আগায় যাবে, শনিবারের জায়গায় রবিবার সোমবার হবে। আর নর্মাল ইয়ারের ক্ষেত্রে 1 দিন আগাবে, অর্থাৎ যদি 2017 সালের পহেলা জানুয়ারি বলে শনিবার, তাহলে 2018 সালের পহেলা জানুয়ারি হবে রবিবার, 1 দিন আগাবে। ওকে ওকে, এবার এই প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, এই প্রশ্নগুলো পরীক্ষা অনেক আসে, যেখানে এইভাবে বলে আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে গতকালের আগের দিন কি বার ছিল। তাহলে এটা করার সিস্টেমটা দেখাই দিচ্ছি, দেখেন করবেন কিভাবে। প্রথমে আগামী পরশু এই জায়গাটাকে খুঁজে বের করতে হবে, যে আগামী পরশুটা আমরা খুঁজে বের করব, তারপরে আমরা কি করব ম্যাথে আগায় যেতে পারবো। তাহলে প্রথমে আমরা আগামী পরশু বের করার জন্য আমরা প্রথমে একটা দাগ দিলাম, এইটাকে ধরলাম ধরেন আজকের দিন, মানে বর্তমান দিন, ঠিক আছে, টুডে। ওকে, তারপরের দিনটা কি হবে, তারপরেরটা দিনটা হবে টুমরো বা আগামীকাল, আগামী লিখলাম, ছোট করে লিখতেছে। তারপরের দিনটা কি হবে পরশু,
এবার দেখেন প্রশ্নে কি বলছে, পরশুর পরের দিন যদি রবিবার হয়, এটা হচ্ছে পরশু, পরশুর পরের দিন হচ্ছে এটা, পরশুর পরের দিন বলছে রবিবার। তাহলে এইটা যদি রবিবার হয় তাহলে আমাদের আগের দিনগুলো আমরা স্ট্রাকচার অনুযায়ী বের করতে পারবো না। এটা যদি রবিবার হয় তার আগের দিন কি হবে, শনিবার। সব সময় খেয়াল করবেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই, ম্যাথমেটিক্যালি আমরা যখন করবো ওই যে ভিডিও প্লেয়ারের মতো, হ্যাঁ, সামনে গেলে আগাবে, এদিকে আগালে পিছাবে। আপনি যখন ভিডিওতে মুভি দেখেন না, এই কম্পিউটারে মুভি দেখেন বা হচ্ছে মোবাইলে মুভি দেখেন, তখন আপনি কি করবেন, যখন এইদিকে যাবেন তার মানে মুভি সামনের দিকে আগাচ্ছে, এইদিকে যখন আগাবেন তখন পেছনের দিকে যাবে, এইভাবে খেয়াল রাখবেন। তাহলে রবিবার থেকে এইদিকে যখন যাব শনিবার, শনিবারের আগের দিন কি হবে, শুক্রবার, শুক্রবারের আগের দিন কি হবে, বৃহস্পতিবার। তাহলে আমরা আজ পর্যন্ত বের করে ফেলাইছি, খুব বেশি কঠিন কিছু না। তবে গতকালের আগের দিন কি বার ছিল, তাহলে গতকাল বের করতে হবে, বৃহস্পতিবার। এইটা হচ্ছে আজকে, আজকের আগের দিন হচ্ছে গতকাল, গতকাল তাহলে কি বার ছিল, গতকাল ছিল হচ্ছে বুধবার, গতকাল ছিল বুধবার। তাহলে জানতে চাইছে কি গতকালের আগের দিন, তাহলে বুধবারের আগের দিন কি বার ছিল, বুধবারের আগের দিন ছিল আমাদের মঙ্গলবার, উত্তর হবে মঙ্গলবার, উত্তর হচ্ছে মঙ্গলবার। তাহলে আমরা উত্তর দাগাবো বি নাম্বার অপশন। দেখেন ক্লিয়ার কিনা ভাইয়া? ও আনুনাসিক বর্ণ, সরি আনুনাসিক বর্ণ, হ্যাঁ আনুনাসিক বর্ণ। তারপরে রিজিক, গুড, মঙ্গলবার, সাবা হচ্ছে মঙ্গলবার। তারপর হিয়া বলতেছে 4B, ভেরি গুড। প্রিয়ন্তি বি বলতেছে, নাবিলা জান্নাত বি বলতেছে, এই তো সাবাস। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেল। আমরা এবার চলে যাব 5 নম্বরে। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা আমরা কিছুক্ষণ পরে করব, আপনাদেরকে একটা প্রশ্ন দেব, তখন কমেন্ট করতে দিয়ে দেব। দিন 7 দিন পর পর সেম দিন আসে, কি বললাম, 7 দিন পর পর সেম দিন আসে। ধরেন আজকে জানুয়ারি মাসের 1 তারিখ, জানুয়ারি মাসের আজকে কয় তারিখ বললাম, 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখ যদি আমাদের রবিবার হয়, এই কথাটার মানে হচ্ছে 7 দিন পর পর সেম আসে। অর্থাৎ জানুয়ারির 1-এর সাথে আপনি 7 যোগ করে দিবেন, 7 যোগ করলে কত হয়, জানুয়ারির 8। অর্থাৎ জানুয়ারির 8 তারিখও আমাদের কি বার হবে, জানুয়ারির 8 তারিখও আমাদের রবিবার হবে। আবার 8-এর সাথে আবার 7 যোগ করে দিবেন, জানুয়ারির 15। তাহলে জানুয়ারির 15 কি বার হবে, জানুয়ারির 15 রবিবার হবে। মনে থাকবে, খাতায় একটু নোট করে নেন যে 7 দিন পর পর, 7 দিন পর পর সেম বার আসে, বার আসে। অর্থাৎ যেই তারিখটা আছে, এখানে আবার সাইড নোট একটু লিখে নেন, যেই তারিখ আছে সেই তারিখের সাথে 7 যোগ করব, তাহলে সেম বার পেয়ে যাব। অর্থাৎ যদি জানুয়ারি মাসের 1 তারিখ রবিবার হয় তাহলে 8 তারিখও রবিবার, 15 তারিখও রবিবার। আমরা যদি বলি যে ফেব্রুয়ারির 5 তারিখ হচ্ছে গিয়ে রবিবার, ফেব্রুয়ারির 5 তারিখ যদি আমরা বলি সোমবার, তাহলে কি কি বার আর সোমবার আছে এই ফেব্রুয়ারি মাসে, 5 তারিখের পরে ফেব্রুয়ারির 12 পড়বে, ফেব্রুয়ারির 19 পড়বে, 19-এর সাথে 5-এর সাথে 7 যোগ করলে 12, 12-এর সাথে 7 যোগ করলে 19, 19-এর সাথে 7 যোগ করলে 26। এই তারিখগুলোও কি বার হবে, এই তারিখগুলোও সোমবার হবে। এইটা অনেক বইয়ে আমাদের এইভাবে লেখা থাকে যে প্রতি মাসের 1 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 29 তারিখ, এই 5 দিন কি বার হবে, সেম বার হবে। এইটার অ্যাকচুয়াল ব্যাখ্যাটা হচ্ছে কি যে এইটা 7 দিন পর পর সেম বার আসে। বইয়ে সবকিছু সুজায় মানে সাজায় সুন্দরভাবে বলা থাকে না, এটা একটা বইয়ের সমস্যা, ঠিক আছে। বইয়ে অনেক কিছু একটু অন্য স্টাইলে, ক্রিটিক্যাল স্টাইলে বলে যাতে বুঝতে না পারে, হ্যাঁ, অনেক স্টুডেন্ট। তো এইখানে কি হবে, 1-8 মানে ওই কথাটাকে আরো সহজভাবে বলা যায়, বাট বইয়ে ওভাবে বলা থাকে না। এইটা হচ্ছে আস্তে আস্তে হয়ে যায়, মানে দেখা যায় অনেক স্টুডেন্ট একভাবে বুঝতে পারে না, এইটা অনেক স্টুডেন্ট বুঝবে, আবার অনেক স্টুডেন্ট এইভাবে বুঝতে পারবে যে 7 দিন পর পর কি হয়, সেম ডেট আসে। তাহলে 1, 8, 15, 22, 29 সেম বার, এই কথাটা যেমন রাইট, আবার প্রতি সংখ্যার সাথে আমরা 7 যোগ করলেও কি পাবো, সেম দিন পাবো, সেম বার পাবো। তাহলে এইটার আমরা একটা ম্যাথ আপনাদেরকে কিছুক্ষণ পরে করতে দেব। ওকে, এইটা শেষ। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। 5 নাম্বার, রিসেন্ট শব্দটি দ্বারা ড্যাশকে বোঝানো হয়, অতীত, ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ, অতীত ভবিষ্যৎ। দেখেন এইটা আপনারা করতে পারেন কিনা, আপনারা অনেকেই জেউর সি ইউনিট, বি ইউনিট বা FA-SSS, FSSS এর জন্য আপনারা অনেক রিসেন্ট জিকে পড়েন, আপনাদের এই শব্দটা থাকে যে রিসেন্ট জিকে। তো এই রিসেন্ট জিকে দ্বারা আসলে আলটিমেটলি কি বোঝানো হয় সেটা আমাদের একটা প্রশ্ন, যে এখানে অতীত আছে, ভবিষ্যৎ আছে, নিকট ভবিষ্যৎ আছে, অতীত ভবিষ্যৎ আছে। তো এইখানে রিসেন্ট শব্দটা দ্বারা আসলে অ্যাকচুয়ালি রিসেন্ট শব্দটার মানে কি সেটা আমাদের কাছে জানতে চাইছে। দেখেন আপনারা এটা পারেন কিনা, আপনাদের কমেন্টটা এটা আমরা দেখব।
দুঃখিত 1 8 15 22 29 একই বার। হ্যাঁ হ্যাঁ রিজি রাইট, সমস্যা নাই ভাই, ভুল কিছু হইতে পারে, এটা আস্তে আস্তে হয়ে যাবে। আমাদের সমস্যা হচ্ছে কি আমরা ভুল করলে না মানে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। ভুল খুব স্বাভাবিক একটা জিনিস, ঠিক আছে, এটাকে স্বাভাবিকভাবে নেবেন, দুঃখিত বলার কিছু নেই। মানে এটা হতেই পারে। হ্যাঁ বলবেন যে হ্যাঁ আসলে দুঃখিত বলেই শুরু করতে হয়, আর কি বা বলে শুরু করবেন, সেটাও একটা ব্যাপার। যাই হোক, নাবিলা জান্নাত 5D বলছে, মেহেদি সনি 5A, মাদিবা রহমান 3C, নিকট ভবিষ্যৎ 5 ক, রাকিব 5C বলতেছে, আফসানা তুবা বলতেছে 5C, নিকট ভবিষ্যৎ অনেকেই বলতেছেন। আমি এটা বলে দিই, এটা অনেক স্টুডেন্টেরই ভুল হচ্ছে, শুধুমাত্র এডি আসিফ, হ্যাঁ, তারপর রুবাইয়া, ভেরি গুড, লামিয়া প্রিয়ন্তী, এই 3 জন, হ্যাঁ, আরও আমরা পাচ্ছি কিনা, হ্যাঁ মেহেদি সনি, ঠিক আছে, এই 4 জন, তারপর আলিজা নুজাত, এদের হইছে, ঠিক আছে। বাকিরা প্যাচ লাগিয়ে ফেলছেন। রিসেন্ট শব্দটি দ্বারা নর্মালি আমরা যেটা বোঝাই সাম্প্রতিক, সাম্প্রতিক মানে যেটা ঘটছে, ঠিক আছে। আমাদের উত্তর হচ্ছে অতীত। হ্যাঁ, এটার উত্তর হবে কি অতীত। রিসেন্ট শব্দটি দ্বারা আমরা বোঝাই যেটা, সেটা হচ্ছে অতীত জিকে বোঝানো হয়, যেটা সাম্প্রতিক কালে ঘটে গেছে। হ্যাঁ, আমরা ওই যে সাম্প্রতিক বলি না, সাম্প্রতিক ঘটনা প্রবাহ, মানে সম্প্রতি যে সকল ঘটনা ঘটে গেছে সেগুলাই হচ্ছে আমাদের রিসেন্ট জিকে। কিন্তু আমরা ওই রিসেন্ট জিকে বইটাতে অনেক সময় আমরা পাই কি আপকামিং কিছু ইভেন্টের ঘটনা পাই, যে এইখানে সম্মেলনটা কবে হবে, এই সম্মেলনের আসর কোথায় বসবে, ঠিক আছে। তারপর এই ধরনের কিছু কিছু ইনফরমেশন পাই, যার কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা অতীত ভবিষ্যৎ বা নিকট ভবিষ্যৎ এরকম কিছু না। রিসেন্ট শব্দটি দ্বারা শুধুমাত্র নর্মালি আমরা অতীতকেই বোঝাই, যেই ঘটনাগুলো ঘটে গেছে সাম্প্রতিককালে ঘটে গেছে। জিকে তো আমরা এইভাবেই পাই, মানে ম্যাক্সিমাম ঘটনাই আমরা পাই যেই ঘটনাগুলো ঘটে গেছে, যে এই এলাকার প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, এই এলাকার প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে, এই এলাকায় একটা হামলা হয়েছে। সাম্প্রতিককালের ম্যাক্সিমাম ঘটনাই হচ্ছে কি অতীতকে বোঝায়, কিছু কিছু ইনফরমেশন জাস্ট সামনের বলি। তো আমাদের উত্তর হবে কি এটা অতীত। তাহলে 5 নাম্বার গেল। এবার আমরা চলে যাব 6 নম্বর প্রশ্নে। 6, আপনার কাছে 5টি আধুলি 8টি সিকি আছে, আর কয়টি 10 পয়সার মুদ্রা মিলে মোট 5 টাকা হবে? এইটা বিসিএস এ একটা আসা প্রশ্ন, 38 বিসিএস বা 36 বিসিএস এর দিকে আসা একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা আসার পরে তো অনেক মানে যারা পরীক্ষা দিছে, বিসিএস তো অনেক বড় পরীক্ষা, তো সেই পরীক্ষার মধ্যে অনেকে এই প্রশ্নটা আর কি ওভাবে অ্যান্সার করতে পারে নাই। যারা পারে নাই, কেন পারে নাই? কারণ হচ্ছে কি আধুলি আর সিকি এই দুইটার মিনিং জানতে হবে। যে যারা জানবে আধুলি মানে কি বোঝায়, সিকি মানে কি বোঝায়, তারা এই ম্যাথটা পারবে। আর যারা জানে না তারা এই প্রশ্নটার পরীক্ষার হলে মিলাইতে পারবে না, কারণ কিভাবে মিলাবে, ধরতে তো হবে। তো আমি বুঝাই দিচ্ছি, আধুলি মানে হচ্ছে 50 পয়সার পয়সা, আর সিকি মানে 25 পয়সার পয়সা। এটা মাথায় রাখতে হবে যে আধুলি মানে কি 50 পয়সার পয়সা, সিকি মানে হচ্ছে আমাদের 25 পয়সার পয়সা। এবার ম্যাথ সহজ হয়ে গেছে। তাহলে আমরা দেখি প্রশ্নে কি বলছে। আপনার কাছে 5টি আধুলি আছে। 5টি আধুলি মানে আমরা পড়লাম মাত্র যে 5টি আধুলি মানে হচ্ছে আমাদের কাছে পয়সা আছে কত, 5 × 50, অর্থাৎ আমাদের কাছে পয়সা আছে 250 পয়সা। ওকে, এবার পরের লাইনে কি বলছে, 8টি সিকি আছে। সিকি মানে কত পয়সার পয়সা, 25 পয়সার পয়সা। তাহলে 8 × 25, তাহলে 8 × 25 গুণ করলে কত হয়, 100 100 200। ওকে, তার মানে আমাদের কাছে অলরেডি পয়সা আছে কত, 250, আর 200তে কত হয়, 450 পয়সা আমাদের কাছে আছে। প্রশ্নে বলতে দেখেন, আর কয়টি 10 পয়সার মুদ্রা মিলে মোট 5 টাকা হবে? পুরা প্রশ্নে খেয়াল করেন, সব কিছুই পয়সায় আছে। আধুলি 50 পয়সা, সিকি 50 পয়সা, 10 পয়সার মুদ্রা সবই পয়সায়। মোট কি আছে, মোট আছে 5 টাকা। তাহলে আমাদের প্রথম কাজ কি, এই 5 টাকাটাকে আমরা কি করব, পয়সায় করে ফেলবো। তাহলে 5 টাকাকে যদি আমরা পয়সায় করি, 1 টাকায় 100 পয়সা, এটা তো আমরা জানি, 5 × 100তে কত হয়, 500 পয়সা। এবার আমাদের কাছে ইয়া ছিল কত, 450 পয়সা, আর প্রশ্নে বানাইতে বলছে 500 পয়সা। তাহলে 500 পয়সা থেকে আমরা 450 পয়সা মাইনাস করব। 450 পয়সা মাইনাস করলে আমরা পাবো 50 পয়সা। এবার খেয়াল করেন 50 পয়সা। এবার প্রশ্নে কয়টা বলছিল, কয়টা 10 পয়সার মুদ্রা মিলে, তাহলে 50 পয়সা পাইতে গেলে আমাদের কয়টা 10 পয়সার মুদ্রা লাগবে, 5টা। উত্তর হবে সি। বুঝতে পারছেন কিনা, অর্থাৎ 50 ভাগ হচ্ছে 10 পয়সা। তাহলে আমরা ভাগ করতে পাবো 5টা, 5 পয়সা 10 পয়সার মুদ্রা মিল লাগবে। দেখেন বুঝতে পারছেন কিনা। আরে আপনারা তো সেরা সেরা রে ভাই। এ বায়েজিদ বোস্তামি 6C, নুসরাত খান 6C, তারপর রিয়াজা 1 টাকা 1 পয়সা, মিথিলা সি সেরা, তারপর 1 টাকা 100 পয়সা 6C, ভেরি গুড, অস্থির অস্থির, ভেরি গুড। তাহলে আমাদের কি হয়ে গেল, 5টি আধুলি মানে কত,
আধুলি মানে আজকের ক্লাসে অনেকগুলাই বিসিএস এর প্রশ্ন আছে, এইটাও বিসিএস এর প্রশ্ন, এর আগেও দুই একটা বিসিএস এর প্রশ্ন করছি। তাহলে আধুলি মানে 50 পয়সা, সিকি মানে কত 25 পয়সার মুদ্রা, মনে রাখবেন। হ্যাঁ, এটা কিন্তু জেউর বিতে আসতে পারে, সিতে আসতে পারে, ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটা গেল। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, 6 গেল, 7 যাব। 7, কোনো নৌকাকে, এইটাও বিসিএস এ, কোনো নৌকাকে বেশি গতি চালাতে হলে বৈঠা ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এই প্রশ্নটা হচ্ছে কি, এইটাও একটা প্র্যাকটিক্যাল লাইফ সিনারিও ঘটনা থেকে। তো এইখান থেকে আমাদের ধরা হয় যে একটা স্টুডেন্ট যে একটা জিনিস প্র্যাকটিক্যালি লাইফের সাথে মানায় নিতে পারবে কিনা, যে এই নলেজটা তার কাছে আছে কিনা। শুধুমাত্র এই কেতাবি বই পড়লে হবে না, আইকিউ অনেক সময় আপনাকে বাইরের জিনিসগুলোও জানতে হবে। যে কোনো নৌকাকে বেশি গতি চালাতে হলে বইটা কোন ব্যবহার করতে হবে, কোন দিকে, অর্থাৎ সামনে, পেছনে, ডান পাশে না বাম পাশে। এইটা শুনে মানে প্রশ্নটা যখন পরীক্ষায় আসে, আইকিউর মেইন সমস্যাটা কোথায়? আইকিউর মেইন সমস্যাটা হচ্ছে কিছু প্রশ্নের উত্তর ইনডাইরেক্টলি হয়, কিছু প্রশ্নের উত্তর ডিরেক্টলি হয়। আপনি ধরে রাখবেন এই জায়গায়, মানে প্রশ্ন পড়ার পরে আপনি বুঝবেন না যে এটা কি স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক ঘটনা। এটাই হচ্ছে আইকিউ প্রশ্নের খেলাটা। অর্থাৎ কখনো কখনো ডাইরেক্ট উত্তর হয়, যেটা হওয়ার কথা আসলে সেটাই হয়। আর কিছু কিছু প্রশ্ন ট্রিকি থাকে, অর্থাৎ ওই প্রশ্নটার উত্তর ওইটা হবে না স্বাভাবিকভাবে যেটা মনে হয়। আইকিউতে মেইন সমস্যাটা হচ্ছে এইটা। তো এই প্রশ্নটা অনেক স্টুডেন্ট জানে যে নৌকা চালাতে হলে কী করতে হবে। পরীক্ষার হলে গিয়ে দেখবে কি হঠাৎ করে মনে হবে যে এইটাই যদি উত্তর হইতো তাহলে কেন আসলো, এরকম মনে করবে। ঠিক আছে, আসলে এইটার উত্তর ওইটাই। আপনি স্বাভাবিকভাবে যেটা চিন্তা করতেছেন যে আপনার নৌকা, আপনি বসেন মনে মনে, বসে আপনি বইটা কোন দিকে ইয়া করবেন, আপনার হ্যান্ড গেস্টার যেটা বলতেছে সেটাই উত্তর। তাহলে এটার উত্তর কি, সামনে হবে, পেছনে হবে, ডান পাশে হবে না বাম পাশে হবে? রাকিব বলতেছে 7B, হিয়া 7B, নরিন তাবাসুম বি, লামিয়া প্রিয়ন্তি বি। তার মানে ভেরি গুড, এটা হইছে আপনাদের। এটা হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে হাত যেদিকে যাওয়ার কথা, আমি যেটা বললাম যে আমরা যখন বইটা পাবো তখন আমাদের কি করতে হবে, আমাদের পেছন দিকে করতে হবে। তার মানে উত্তর হবে বি। ঠিক আছে, অর্থাৎ আপনি যে এইভাবে এইভাবে নৌকা আর কি বইটা পায়, তো উত্তর হবে কি বি নাম্বার, 7B। ওকে, তাহলে এটা শেষ। আমরা চলে যাচ্ছি 8-এ। 1, 3, 6, 10, 15, 21 ডট 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 করে ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? এইটা ধারা রিলেটেড ম্যাথ, এইটা আমরা আগে একটা ক্লাস করছি। ধারা রিলেটেড ম্যাথ হচ্ছে এরকম, একটা বেশি আসে প্রচণ্ড, আর একটা আসে ফিবোনাচি রিলেটেড, একটা আসে প্রচণ্ড। ফিবোনাচি মানে হচ্ছে প্রত্যেক সংখ্যা তার আগের সংখ্যার সাথে যোগ হয়ে সামনের দিকে আগাইতে থাকে। ঠিক আছে, মনে আছে কিনা যে একটা সংখ্যা যদি এরকম হয়, যে একটা সংখ্যা যদি থাকে ধরেন 1, 1, 2, ঠিক আছে, 1, 1, 2, 3, 5, 8, 13, এই ধারাটা খুব ইম্পর্টেন্ট। এটাকে বলে ফিবোনাচ্চি ধারা। এইটা প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে ফিবোনাচ্চি। এই ধারাটা হচ্ছে প্রত্যেক সংখ্যা তার আগের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। 1 আর 1 যোগ করে 2, 2 আর 3 যোগ করে 5, 3 আর 5 যোগ করে 8, 5 আর 8 যোগ করে 13। তাহলে পরবর্তী সংখ্যা হবে 13 আর 8 যোগ করলে 21। এইটা বেশ প্রচণ্ড আসে। আরেকটা প্রশ্ন আসে এই ধরনের, যেটা হচ্ছে আমাদের ব্যবধান বাড়তে থাকে। যদি আমরা খেয়াল করি 1, 3, 6, 10, 15, এইখানে কিভাবে বাড়তেছে। 1-এর পরে 3 হচ্ছে 2 বেড়ে, 3-এর পরে 6 হচ্ছে 3 বেড়ে, 6-এর পরে 10 4 বেড়ে, 10-এর পরে 15 5 বেড়ে, তাহলে 15 পরে 6 বাড়বে, 15 আর 6 বেড়ে 21 হবে। উত্তর হবে 21। কই গেল? ও সরি, 15 আর 6 21 তো দেয়াই আছে। 21-এর পরে 7 বেড়ে উত্তর হবে 28। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা হবে 28, সি নাম্বার। প্রশ্নই তো 21 পর্যন্ত ছিল। তাহলে পরবর্তী সংখ্যা 21-এর পরে 7 যোগ করে 28 হবে। ওকে, তাহলে এটা 8 নাম্বারটা আশা করি ক্লিয়ার। 8-এর পরে আমরা চলে যাব 9 নাম্বার প্রশ্নে। 9, নিচের অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ কোনটি? এখানে আমাদের হচ্ছে গিয়ে 4-5টা শব্দ দেয়া আছে উল্টাপাল্টা ভাবে। এখানে তো আছে, মা আছে, যা আছে, ই আছে, নিয়া না আছে। এই অক্ষরগুলোকে দিয়ে সঠিক শব্দ কোনটি? খেয়াল করবেন, যখন অপশনে আপনার শব্দগুলো দেওয়া আছে, এখানে নাত মাই যা, জাত যাই নাত মা, নাত জামাই, ইমাই জানাত, এরকম 4টা শব্দ দেওয়া আছে। আপনি এইগুলাকে গোছায় উত্তর বের করার চেষ্টা করবেন। আপনি চেষ্টা করবেন এইখানের মধ্যে কোন শব্দটা ঠিক আছে, আপনার কাছে মনে হয় যে এরকম একটা শব্দ হইতে পারে। এখানে আমরা জানি যে এখানে কি সময় আছে, নাত মাইজা আছে, যাই নাতমা আছে, নাত জামাই আছে, ইমাই জানাত আছে। তো আপনারা বুঝতে পারতেছেন আশা করি যে এখানে সঠিক শব্দ মনে হচ্ছে নাত জামাই, যে এই শব্দটা আমরা পাইতে পারি, নাত জামাই। তাহলে নাত জামাই শব্দটা আমাদের সঠিক। এবার আপনার কাজ হচ্ছে এই নাত জামাই বানাইতে যেই যেই অক্ষরগুলো আছে সেটা এখানে আছে কিনা সেটা একবার চেক করবেন। এই যে না আছে, তারপর তো আছে, জয়কার যা আছে, ময়কার মা আছে, ই আছে, তাহলে নাত জামাই মিলে গেছে। আমাদের উত্তর হবে কি এই সি নাম্বার
প্রশ্নটা সি নাম্বার অপশনটা হবে আমাদের কি উপর সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে সি নাম্বার, নাচ জামাই। কারণ নাচ জামাইয়ের মধ্যে আমাদের সঠিক শব্দ এবং এই শব্দটা এই অক্ষরগুলো দিয়ে কি হচ্ছে তৈরি হচ্ছে। তাহলে উত্তর হবে আমাদের সি নাম্বার। 9 ক্লিয়ার আশা করি। 9 আমরা মুছে দিচ্ছি, এরপর আমরা যাব 10-এ। যদি মাসের দ্বিতীয় দিন যদি সোমবার হয় তাহলে 18তম দিন কিবার হবে? আমরা ওই যে শুরুতে একটা আপনাদের ক্যালেন্ডারের একটা ম্যাথ করছিলাম আজকের ক্লাসে, ক্লাস করার সময় বলছিলাম যে একটা ম্যাথ কিন্তু আসবে সামনে, যেটা আমি আপনাকে আগেই বুঝাই রাখছি। তাহলে এই প্রশ্নটা আপনারা এখন করেন, দেখেন পারেন কিনা, যে যদি মাসের দ্বিতীয় দিন যদি সোমবার হয় তাহলে 18তম দিন কিবার হবে। এইটার আমরা কমেন্টটা দেখব। 9C অর্থপূর্ণ নাচ জামা, ইয়েস রাইট। তারপর স্নেহা 9C, উদয় 9C, নরেন তাবাসসুম 9C, শিবলি 9C, লামিয়া আক্তার 9C। এই যে আজকে একটু আগের ক্লাসগুলো থেকে কিছু নতুন স্টুডেন্ট আছে, আপনারা হচ্ছে গিয়ে ফ্রেন্ডদেরকে মেনশন করবেন, তাহলে হচ্ছে কি হবে সবাই মিলে ক্লাস করলে দেখবেন ক্লাস করতেও ভালো লাগতেছে, কম্পিটিটিভনেস কাজ করতেছে। আর এইটার পরীক্ষাটা তো অনেকটা দেখা যাচ্ছে গিয়ে আপনার পরীক্ষার মতোই, এখানেই আপনি কমেন্ট করতে পারতেছেন, বসে বসে এখানেই করবেন, এখানেই কমেন্ট করবেন, 1 ঘন্টা খাতা কলম নিয়ে বসবেন, মোটামুটি একটা ভালো ক্লাস হয়ে যাবে, মোটামুটি একটা ভালো নলেজ হয়ে যাবে। এখানে আলাদা করে ওই শুধু ম্যাথের যে ক্যালেন্ডার ঘড়ি এইরকম কিছু কিছু জিনিস আছে, এটা আপনার নোট করতে হবে, বাদ বাকি জিনিসগুলো আপনি হচ্ছে শুধু পড়বেন, এখানে করবেন, মাথায় ঢুকাবেন, ব্যাস এনাফ। পরীক্ষার হলে এমনি আইকিউ পারা যায়, ঠিক আছে, এত কঠিন কিছু না। তাহলে এটা দেখেন আপনারা কমেন্ট করেন, এটা তো আমি কমেন্ট দেখব। এডি আসিফ বলতেছে 10C, প্রিয়ন্তী 10-4, নাবিলা জান্নাত বলতেছে 10D, রিজি বলতেছে বুধবার, নীল ধ্রুবতারা বলতেছে 10B। তাহলে এটা আমরা বেশ কিছু উত্তর পাচ্ছি, বি পাচ্ছি, সি পাচ্ছি, ডি পাচ্ছি। হ্যাঁ, তাহলে জান্নাতুল মিথিলা 10D। 10 এখনো বুঝাই নাই ভাইয়া। নরেন তাবাসসুম ভাইয়া 10 নাম্বার আবার বুঝান। 10 নাম্বারটা এখনো বুঝাই নাই, 10 নাম্বারটা বুঝাবো, আগে একবার বুঝাই রাখছিলাম, এখন আবার বুঝাবো, রিভিউ করে দেবো। নুসরাত খান 10D, তারুন তাবাসসুম 10D। আচ্ছা, দুইজনকে লাইক দিয়ে দিছে, আসলে এটার উত্তর আমার মুখস্থ নাই, এটা আমি করে দেখতে হবে যে আসলে কি উত্তর। 10 নাম্বার বুঝে আসে নাই। ওই যে আমরা বলছিলাম শুরুতে 3 বা 4 নাম্বারের প্রশ্নের দিকে একটা প্রশ্ন ছিল, তখন ক্যালেন্ডারের একটা ম্যাথ করাইতে গিয়ে আমরা বলছিলাম যে কি হবে 7 দিন পর পর সেম দিন আসে, মনে আছে কিনা, 7 দিন পর পর সেম দিন আসে। তাহলে আমাদের কাজটা কি খেয়াল করেন, যে আমাদের কি হবে 7 দিন পর পর সেম দিন আসবে। তাহলে দ্বিতীয় দিন যদি সোমবার হয়, দ্বিতীয় দিন যদি সোমবার হয়, এই 2 এর সাথে আমরা কত যোগ করব? 7 যোগ করব। তার মানে 9 তারিখও কিবার হবে? সোমবার হবে। 9 এর সাথে আবার 7 যোগ করব, তাহলে 16 তারিখও কিবার হবে? সোমবার হবে। তাহলে 16 তারিখ যদি সোমবার হয়, 17 তারিখ হবে মঙ্গলবার এবং 18 তারিখ হবে বুধবার। 18 তারিখ হবে কিবার? বুধবার। তার মানে আমাদের উত্তর হচ্ছে কিবার? বুধবার, ডি নাম্বার অপশন। যারা পারছেন সাবাস। তাহলে আমাদের উত্তর হবে কত? ডি নাম্বার। খেয়াল করেন কি হবে কাজটা, যে 7 দিন পর পর সেম দিন আসে, অর্থাৎ আমরা ওই যে শুরুতে বলছিলাম 1 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 29 তারিখ, এগুলা কি হয়? সেম দিন হয় বা সেম বার হয়, ঠিক আছে। আর এই কথাটারই আরেকটা মানে হচ্ছে 7 দিন পর পর সেম তারিখ আসে, অর্থাৎ যে কোনো একটা মাসের 5 তারিখ যদি বলে, তাহলে 5 তারিখ, 12 তারিখ, 19 তারিখ, 26 তারিখ, এই দিনগুলো কি হবে? সেম ডেট হবে, 7 দিন পর পর ওই সংখ্যার সাথে 7 যোগ করবেন। তাহলে দ্বিতীয় তারিখ যদি সোমবার হয়, 2 এর পরে 7 যোগ করলে 9 তারিখও সোমবার হবে, 16 তারিখও সোমবার হবে, 17 তারিখ মঙ্গলবার, 18 তারিখ বুধবার। দেখেন 10 নাম্বারটা ক্লিয়ার কিনা, এটা একটু কমেন্ট করেন, 10 ক্লিয়ার কিনা। হ্যাঁ, বুধবার হবে, আর কমেন্ট করা লাগবে না, হয়েছে, বুঝতে পারছি আশা করি। তাহলে 10 শেষ, আমরা এবার 11 চলে যাচ্ছি। 11, একটি পুকুরে কচুরি পানা, এবার এই প্রশ্নটা একটু খেয়াল করেন, হ্যাঁ, কমেন্ট বাদ দিয়ে এবার একটু প্রশ্নটা ভাবেন। যদি একটি পুকুরে কচুরি পানা প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়, একটা কচুরি পানায় একটা পুকুর আছে, এই পুকুরে কচুরি পানা প্রতিদিন দ্বিগুণ হারে হয়ে যাচ্ছে। যদি পুকুরটি কচুরি পানা দিয়ে ভরে যেতে 28 দিন লাগে, ভরতে কতদিন লাগে? 28 দিন। তবে অর্ধেক পুকুরটি ভরে যেতে কতদিন লাগবে? এইটার উত্তর কি হবে? দেখেন পারেন কিনা। যে একটা পুকুরে কচুরি পানা আছে আমাদের, প্রতিদিন ডাবল হচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, তো 28তম দিনে গিয়ে এটা কি হয়ে গেছে? পুরোপুরি ভরে গেছে। তবে অর্ধেক পুকুরটি ভরতে কতদিন সময় লাগবে? তাহলে
তাহলে অর্ধেক পুকুর ভরতে কতদিন সময় লাগবে, এটা কিন্তু ওই যে ঐকিক নিয়ম করে করা লাগবে এরকম কিছু না, ঠিক আছে। ঐকিক নিয়মে আসলে আসবে না, কারণ প্রতিদিন কি হচ্ছে, দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে, এটা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। আমাদের যদি আনুপাতিক হারে বৃদ্ধি পাইতো ঐকিক নিয়মে করলে আমরা মিলাই ফেলতে পারতাম, কিন্তু ঐকিক নিয়মে হবে না, কারণ এখানে দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। দ্বিগুণ হারে হচ্ছে জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। এই ধরনের ম্যাথগুলো আমরা ঐকিক নিয়মে বের করতে পারি না, তখন আমাদের এই মাথা কাজে লাগাই করতে হবে। খেয়াল করেন যে, দেখি আপনারা কেউ পারছেন কিনা, একটু কমেন্ট পড়ি। 11D মেহেদি সনি, 11C নুসরাত খান সি, তারপরে হচ্ছে গিয়ে হুমায়সা রাফা 11D। আচ্ছা, যারা সি বলতেছেন, সি হবে না, উত্তর হবে ভাইয়া ডি নাম্বার অপশনটা, 27 নাম্বার। খেয়াল করেন, বুঝাই দিচ্ছি, বুঝতে পারবেন। দেখেন, পুকুরটি কচুরিপানা দিয়ে ভরে যেতে 28 দিন লাগে, তার মানে হচ্ছে 28 দিনে গিয়ে এটা কি হবে, ফুল হবে। 28 দিনে গিয়ে কি হবে, কচুরিপানা দিয়ে ফুল হবে। প্রশ্নে বলছে প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়, অর্থাৎ তার আগের দিন কচুরিপানা কতটুকু ছিল, অর্ধেক ছিল। তার মানে 27তম দিনে এই কচুরিপানা কতটুকু ছিল, অর্ধেক ছিল, হাফ ফুল ছিল। হাফ ফুল হলে দ্বিগুণ হয়ে গেলে কি হবে, পুরোটা ভরে যাবে। তার মানে 28তম দিনে গিয়ে ফুল হবে, 27তম দিনে গিয়ে এটা অর্ধেক ভরবে। উত্তর হবে ডি নাম্বার, 27 দিন। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ, নাকি আরেকবার বলবো? আচ্ছা, আরেকবার বলে দিই যে 28তম দিনে গিয়ে কি হয়, এটা পুরোপুরি ভরে। তার মানে 27তম দিনে কি ছিল, এর অর্ধেক ছিল, অর্ধেক থাকলে তো সেটা ডাবল হবে, ডাবল হয়ে 28তম দিনে গিয়ে ফুল হবে। তাহলে 27তম দিনে হাফ ছিল, তাহলে 11 শেষ। এবার আমরা চলে যাচ্ছি 12 নম্বর প্রশ্নে। একটি কেক 3 বার কেটে সর্বোচ্চ কত টুকরা করা যাবে, ঠিক আছে। একটা কেক আমরা কাটবো, এই কেকটাকে 3 বার কাটলে সর্বোচ্চ কত টুকরা করা যাবে, দেখি আপনারা কমেন্ট করেন পারেন কিনা। যে আমরা একটা কেক আছে, ধরেন একটা বার্থডের জন্য আপনার ফ্রেন্ডের জন্য একটা কেক কিনছেন, এই কেকটাকে আপনি যদি 3 বার কাটেন, তাহলে সর্বোচ্চ কত টুকরা করা যাবে, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমরা করে দিচ্ছি। তাহলে দেখি কমেন্ট, দেখি বাড়ে কিনা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোনটা 11 নাম্বারটা বুঝতে পারেন না? আচ্ছা আচ্ছা, 11 নাম্বারটা আরেকবার বুঝাই দিচ্ছি। কয়েকজন স্টুডেন্টের 11টা একটু সমস্যা হয়ে যাচ্ছে, তো 11 নাম্বারটা আমরা একটু দেখাই দিচ্ছি। 11, একটি পুকুর কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। যদি পুকুরটি কচুরিপানা দিয়ে ভরে যেতে 28 দিন লাগে, তার মানে ফুল কচুরিপানা দিয়ে ভরতে কত দিন লাগবে, 28 দিন। তার মানে এর আগের দিন কি ছিল, অর্ধেক ছিল, অর্ধেক থাকলে সেটা কি হবে, পরের দিন ডাবল হবে, তার মানে পুরোপুরি ভরে যাবে। ঠিক আছে, আমরা যদি বলি এরকম, ধরেন একটা পুকুর আছে, আপনারা বুঝতে পারতেছেন না, ধরেন একটা পুকুর আছে, এই পুকুরটাতে ধরেন কচুরিপানা এখন একটা, ঠিক আছে। পরের দিন কি হয়ে যাবে, কচুরিপানা ডাবল হবে, তারপরের দিন কচুরিপানা কি হবে, আবার ডাবল হবে, 4টা। এরপরের দিন কচুরিপানা কি হবে, 4টা থেকে 8টা হয়ে যাবে, 5 6 7 8। এইভাবে এইভাবে পুরা কচুরিপানা দিয়ে পুরা পুকুরটা ভরতে সময় লাগছে 28 দিন। প্রতিদিন ডাবল হচ্ছে, প্রতিদিন কি হচ্ছে, ডাবল হচ্ছে, দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। কি রে, ওই প্রশ্ন না তো, ওইটা আগের প্রশ্ন নাকি? ওকে, হ্যাঁ, এই এই প্রশ্নটা। তাহলে প্রতিদিন কি হচ্ছে, দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন যদি দ্বিগুণ হারে বৃদ্ধি পায়, তাহলে আমাদের কাজটা কি, হ্যাঁ, প্রতিদিন যদি দ্বিগুণ হারে বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতেছিলাম কি, পুকুরে ধরেন কচুরিপানা আছে প্রথম দিন 2টা, তারপর দিন কয়টা হবে, 4টা, তারপর দিন হবে 5 6 7 8। এইভাবে ফুল কচুরিপানা দিয়ে ভরে যাইতে এটা সময় লাগছে কতদিন, 28 দিন। ফুলটা ভরে যাইতে 8টা, তারপরের দিন কি হবে, 16টা হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এইভাবে ফুল কচুরিপানাটা দিয়ে ভরতে সময় লাগছে 28 দিন। তাহলে এর আগের দিন কি ছিল, এর আগের দিন অবশ্যই 27তম দিনে এটা কি ছিল, অর্ধেক ছিল। অর্ধেক থাকলেই 28তম দিনে কি হয়, কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, তার মানে পুরাটা ভরে যাবে, ঠিক আছে, কচুরিপানা দিয়ে। ঠিক আছে, তাহলে 28তম দিনে গিয়ে পুরোটা ভরছে, 27তম দিনে অর্ধেক ছিল, অর্ধেক থাকলে না সেটা পরের দিন ডাবল হয়ে 28 দিনে ফুল হবে। তাহলে উত্তর হবে এই ডি নাম্বার অপশনটা। আশা করি এখন ক্লিয়ার। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নটায়। একটি কেক কই গেল, 11 12,
একটি কেক 3বার কেটে সর্বোচ্চ কত টুকরা করা যাবে? তাহলে একটা কেক কেটে সর্বোচ্চ 3বার কাটলে কত টুকরা করা যাবে? আমরা যদি একটু করি, খেয়াল করেন যে আমরা কেকটাকে কাটবো, ধরেন একটা কেক কিনছি, আমরা রেক্টেঙ্গুলার শেপের একটা কেক কিনলাম, কথার কথা। কেক তো মেইনলি হচ্ছে আমাদের আয়তক্ষেত্র হয়, বাট আমরা এটা ধরে নিচ্ছি যে এটা আয়তক্ষেত্র শেপের একটা কেক কিনছি। তাহলে প্রথমে একবার যদি কাটি, সেটা কয় টুকরা হয়ে গেল? 2 টুকরা হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমরা যদি আরেকবার কাটি, তাহলে এটা কয় টুকরা হয়ে গেল দেখেন, 1 2 3 টুকরা হয়ে গেল। না না, এটা এভাবে না। আমাদের একটা কেক আছে, এই কেকটাকে আমরা যদি একবার কাটি তাহলে সেটা 2 টুকরা হইলো, এখানে 1 টুকরা, এখানে 1 টুকরা। এবার যদি আরেকবার কাটি এই কেকটাকে, তখন কয় টুকরা হবে দেখেন, এদিক দিয়ে কাটি, তাহলে 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, 4 টুকরা। এবার প্রত্যেকটা কেককে যদি আমরা কাটি, আরেকবার কাটি, ধরেন এই প্রথম টুকরাটাকে একবার কাটি আর এই টুকরাটাকে একবার কাটি, তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8, টোটাল টুকরা হবে কয়টা? 8 টুকরা, ঠিক আছে। উত্তর হচ্ছে আমাদের 8 টুকরা। একটা কেককে 3বার কেটে সর্বোচ্চ কয় টুকরা করা যাবে? 8 টুকরা করা যাবে, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার। তাহলে এইটা আমরা মুছে দিচ্ছি, তারপরে আমরা চলে যাব 12 নম্বরে। পরের প্রশ্ন 13। 4 জন মেয়ে খেলার জন্য বসে আছে। মিমের বামে রিমা এবং ডানে জারিন। মিম জারিনের মাঝে মালিহা বসে আছে, কে বাম থেকে দ্বিতীয়? তাহলে এখানে আমাদের 4 জন মানুষ আছে যারা খেলার জন্য বসে আছে, গোল হয়ে বসে থাকতে পারে বা একটা লাইনে দাঁড়ায় থাকতে পারে, এরকম। এখানে 4 জন সম্পর্কে একটা কথা বলা আছে, এখান থেকে আমাদের দেখতে হবে কে বাম থেকে দ্বিতীয়। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রশ্নে যা আছে সেটাকে আমরা কাজে লাগাবো। ফার্স্টে আছে মিমের বামে রিমা, মিমের বামে রিমা, মিমের বামে রিমা, এবং তাহলে আমরা এখানে একটা দাগ দিয়ে এটাকে আমরা মিম ধরে নিলাম, যেটা মিম। এবার মিমের বামে, বাম কোন দিকে? এই দিকে। মিমের বামে কে আছে? রিমা আছে, তাহলে এখানে লিখলাম রিমা, ওকে। তারপরে কি আছে? এবং ডানে জারিন, এবং মিমের ডানে কে আছে? জারিন আছে, এখানে জারিন লিখলাম, ওকে। এবার পরের লাইনে কি আছে? মিম ও জারিনের মাঝে, মিম ও জারিনের মাঝে কে বসে আছে? বলছে মালিহা বসে আছে, মালিহা বসে আছে। দেখেন প্রশ্নটা ক্লিয়ার কিনা, আমরা যে সাজানোটা আমাদের ক্লিয়ার হচ্ছে কিনা। কাজ কিন্তু এইটা, হ্যাঁ, যে প্রশ্ন পড়ে পড়ে উত্তরের সাথে আমরা যে লাইনগুলো লিখতেছি এগুলো বুঝতে পারতেছেন কিনা, ধরতে পারতেছেন কিনা। মিমের বামে রিমা, তাহলে প্রথমে একটা দাগ দিয়ে মিম দিলাম, মিমের এক পাশে রিমা, এবং ডানে কি হবে? জারিন, তাহলে ডানে কি হবে? জারিন। একটু ফাঁকা রেখে করবেন, কারণ মাঝে অনেক সময় আরো 2 জন 3 জন ব্যক্তি থাকতে পারে, এরা মাঝখানে মাঝখানে বসে যেতে পারে, এই কারণে একটু ফাঁকা রেখে লিখবেন। তারপরে আছে জারিন, মিম এবং জারিনের মাঝে মালিয়া বসে আছে, তাহলে মিম ও জারিনের মাঝে মালিয়া বসে আছে। একজন তো, তাই সহজে হয়ে গেছে, 2 3 জনও হইতে পারে, সেই ক্ষেত্রে একটু এই কারণে ফাঁকা ফাঁকা রেখে লিখবেন। তারপর কে বাম থেকে দ্বিতীয়, তাহলে এবার আমাদের স্ট্রাকচার শেষ। বামে, সবার বামে হচ্ছে রিমা, তার পাশের বামে বাম থেকে দ্বিতীয় হচ্ছে মিম। উত্তর হবে সি নাম্বার। দেখেন ক্লিয়ার কিনা, এটা একটু কমেন্ট করেন, বা 13 ক্লিয়ার কিনা। 12 ক্লিয়ার হয় না ভাই? আচ্ছা আচ্ছা, 12 আরেকবার বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। 13 সি, ওকে, 13 সি, 13 ক্লিয়ার। আফরোজ জুমো 13 সি, তানিয়া তাবাসসুম মিম, মালিয়া তাবাসসুম 13 সি, নরিন তাবাসসুম 13 এ, 13 এ, হ্যাঁ, না না 13 এ না তো, সবার বাম থেকে দ্বিতীয়ত হচ্ছে মিম। তারপর উদ্দয়, যদি কেক গোল হয়, আরে গোল হোক আর রেক্টেঙ্গেল হোক একই কথা, ঠিক আছে, ওইটা সমস্যা নেই, ঠিক আছে, দেখাই দিচ্ছি। 13 গেল, আমরা 14তে যাচ্ছি। আচ্ছা 13টাই, ও 12টা সমস্যা, ওইটা দেখাই দিচ্ছি। 12, একটি কেক 3বার কেটে সর্বোচ্চ কত টুকরা করা যাবে? ঠিক আছে, তো গোলই ধরেন, সমস্যা নাই। আরে গোলই তো আসতেছে না। ওকে, ঠিক আছে, গোল বৃত্ত হলে এই যে একবার কাটলাম, ঠিক আছে, তারপরে আরেকবার কাটলাম, তারপরে এদিক থেকে একবার কেটে দিলাম। ও না না না, একবার কাটলাম, দুইবার কাটলাম, তিনবার কাটলাম, ঠিক আছে। তাহলে 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, 4 টুকরা, 5 টুকরা, 6 টুকরা। এটা তো 6 টুকরা আসতেছে মনে হয়, আমরা 4বার কাটছিলাম না? ঠিক আছে,
এক্সিট 12 নাম্বার। একটি টেক তাহলে 3 বার কেটে সর্বোচ্চ কত টুকরা করা যাবে? 6 বার করা যাবে। ঠিক আছে, আমরা ভুল করছিলাম, তাহলে ওইটাই আমরা 8 বার কেটে ফেলাইছিলাম মনে হয়। গুড, তাহলে হচ্ছে 6 টুকরা করা যাবে। কালই আসে না কেন? ঠিক আছে, তাহলে 6 টুকরা। আরেকবার দেখাই দিচ্ছি। কি রে বাবা, হ্যাঁ, তাহলে এখানে রেক্টেঙ্গেল শেপ ধরেন আর বৃত্ত ধরেন, একই কথা। এইখান থেকে একবার কাটলেন, মাঝখান থেকে কাটলাম, তারপরে আরেকবার কাটলাম, তারপর এই দিক থেকে একবার কেটে দিলাম। তাহলে 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, 4 টুকরা, 5 টুকরা, 6 টুকরা। আমরা একটা জিনিস একটু দেখে নেই, 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, 1 2 3 4, না না এটা হবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা হাইয়েস্ট কয় টুকরা করতে পারতেছি? 1 2 3 4 5 6, 6 টুকরা করতে পারতেছি। এটা বৃত্ত হইলো 6 টুকরাই হচ্ছে নাকি? তো এইদিকে 1 টুকরা, এদিকে 1 টুকরা, আর এদিকে 1 টুকরা। তাহলে 1 2 3 4 5 6, সর্বোচ্চটা বের করতে চাচ্ছি, তো তাই এমন ভাবে কাটতে হবে যেন হাইয়েস্ট করা যায়। ঠিক আছে, আর যদি আমরা ওইভাবে কাটি তাহলে তো 6 টুকরাই হবে মনে হয় নাকি? যদি আমরা হচ্ছে গিয়ে এই দিক থেকে 1 টুকরা, 1 টুকরা, এদিক থেকে কেটে দিই, হ্যাঁ, তাহলে 6 টুকরাই হবে। তাহলে হাইয়েস্ট করা যাবে কয় টুকরা? 6 টুকরা। আশা করি এখন বুঝতে পারছেন কিনা? 12 নাম্বারটি কমেন্ট করেন, 12 ক্লিয়ার কিনা? 12 আর 13। হ্যাঁ হ্যাঁ, মেহেদি সোনি জি, আপনি 4 বার কাটছিলেন, ভুলে 4 বার কেটে ফেলাইছিলাম, আমাকে 3 বার কাটতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে এখন বোধ করি আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে এটা শেষ, আমরা এটা মুছে দিচ্ছি। তাহলে 12 ক্লিয়ার হয়ে গেল, 13 ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা যাব 14 নম্বরে। নিচের শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান। আমাদের এখানে বেশ কিছু শব্দ আছে, এই শব্দগুলোকে কি করতে হবে? অভিধানে মানে ডিকশনারিতে, ডিকশনারিতে যেই সিরিয়ালে বসবে সেই সিরিয়ালটা বের করে এখান থেকে আমাদের কাজ হচ্ছে কি, যে ওই সংখ্যাগুলোর ক্রমটা আমাদের কাছে চাইছে। এইটা খুব প্যাচের প্রশ্ন, মানে অনেক স্টুডেন্টের ভুল হয়। খুবই সহজ প্রশ্ন, কিন্তু ভুল হওয়ার চান্স খুব বেশি থাকে। আপনি যেটা করবেন, এটা আগে লিখে নেবেন, এখান থেকেই মেলানোর চেষ্টা করবেন না। ঠিক আছে, আমি যেগুলো বলতেছি এগুলো হচ্ছে কি, আমরা তো অনেক পড়াচ্ছি, দেখি স্টুডেন্টরা কোথায় কি ভুল করে। তো এই কারণে আমরা বলতে পারি যে আপনি যেটা করবেন, এইখান থেকে না মেলানোর চেষ্টা করে আপনি এইখান থেকে ফার্স্টে সিরিয়ালটা নিজে করবেন, সিরিয়ালটা বের করে তারপর এখান থেকে বের করে মিলাই নেবেন, তাহলে সহজ হবে। এইখান থেকে মিলাইতে গেলে ভুল হওয়ার চান্সটা বেড়ে যায়। তা আমি একটু বুঝাই দিচ্ছি যে প্রোটেক্ট, প্র্যাগমেটিক, প্যাস্টেল, পোস্টাল এবং হচ্ছে পেবল, এই 5টা শব্দ আছে। এই 5টা শব্দের মধ্যে ডিকশনারিতে কোন শব্দটা আগে বসবে? তাহলে সবগুলা শব্দই হচ্ছে পি দিয়ে শুরু হয়েছে। যেহেতু পি দিয়ে শুরু হয়েছে, তাহলে এটার উপর ডিপেন্ড করতেছে না কে আগে বসবে বা কে পরে বসবে। পি এর পরে এখানে আর, এখানে আর, এখানে এ, এখানে ও, এখানে ই, তাহলে পি এর পরে এ আছে, তার মানে প্যাস্টেল শব্দটা সবার আগে বসবে, তাহলে এটা 3। এবার তারপরে সবার আগে কে আসে? ও আছে, এখানে ই আছে, এ বি সি ডি ই, তাহলে ই আগে আছে, তার মানে 5 আগে বসবে, 3 5। দেখেন 3 5 আমরা পাইছি কিনা? কোনোটাই, একটাতেই পাইছি 3 5, আর কোনো অপশনে 3 5 নাই, তার মানে উত্তর হচ্ছে আমাদের বি নাম্বার অপশন। পুরো লিস্টটা বের করারও দরকার নাই, উত্তর হবে 3 5 দিয়ে যেটা আছে 4 2 1। এরপরে যদি আমরা আরেকটু করি বোঝার জন্য, বাসায় যখন প্র্যাকটিস করতেছি তখন করতে পারি, যে 3তে হচ্ছে প্যাস্টেল সবার আগে বসবে, তারপরে পেবল বসবে, তারপরে পি এর পরে কি আছে? এখানে আর আছে, এখানে ও আছে, এবিসিডি এর যে আইজিকেল এম ও পি, ও আগে আছে, তাহলে আমাদের 4 নাম্বার লেটারটা আগে বসবে। এবার আছে প্রোটেক্ট আর প্র্যাগমেটিক, পি আর, এখানেও পি আর আছে, এখানেও পি আর আছে, এখানে এ আছে, এখানে ও আছে, তাহলে এ আগে, তার মানে 2 আগে বসবে আর শেষে 1 বসবে। তাহলে আমাদের উত্তর হবে 3 5 4 2 1, বি নাম্বার অপশনটা। আশা করি এটা ক্লিয়ার। তাহলে 14 নাম্বার গেল। এবার আমরা চলে যাব 15 নাম্বারে। 15 নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু দেখি, যে মনে করো প্রথম দুটি উক্তি সত্য, তাহলে শেষের উক্তিটি কি হবে? এইটা আপনাদের জন্য আমরা ছেড়ে দিচ্ছি। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। যে প্রশ্নটাই বলছে যে যদি মনে করো প্রথম দুটি উক্তি সত্য, তবে শেষের উক্তিটি কি হবে? এইটা কি সত্য হবে, মিথ্যা হবে, অনিশ্চিত হবে, নাকি আংশিক সত্য হবে? 14 বি, তারপর মেহেদি সনি 14 বি, তানিয়া তাবাসসুম 14 বি, মেহেদি সনি ক্লিয়ার 15, মেহেদি সনি বলতেছে সি, তারপর মেহেদি সনি 15 সি, নুসরাত খান 15 এ। তাহলে আমরা পাইছি সত্য, মিথ্যা, অনিশ্চিত, 3টাই পাইছি। মোটামুটি স্টুডেন্টরা এটাই বলতেছে নাকি? প্রোটেক্ট, হ্যাঁ, রিয়ানা রাজি হয়েছে ভাইয়া। হোনাইসা রাফা 15 এ, সাব্বির তালুকদার 15 সি, জ্যোতি 15 এ, তারপরে হচ্ছে নাবিলা জান্নাত 15 সি, এডি আসিফ 15 সি। ভেরি গুড। এইটার উত্তরটা
আমাদের নরমালি হচ্ছে এ এবং সি, এই দুইটার মধ্যে আমাদের সীমাবদ্ধ, অর্থাৎ নরমালি উত্তর এ হবে নইলে সি হবে। প্রশ্নের প্যাচটা কোথায় আমি বুঝিয়ে দিচ্ছি। প্রশ্নের প্যাচটা হচ্ছে, মনে করো প্রথম দুটি উক্তি সত্য। এইখানে যে কথাটা আছে, এই যে প্রথম, ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের গ্যাঞ্জাম, মানে এইটাই হচ্ছে এই শব্দটা পুরা প্রশ্নটাকে ঝামেলায় ফালাই দিছে এই প্রথম শব্দটা দিয়ে। মনে করো প্রথম দুটি উক্তি সত্য, তবে শেষের উক্তিটি কি হবে? ধরেন প্রথম কথাটা নাই, প্রথম কথাটা নাই, লেখলো যে মনে করো দুটি উক্তি সত্য, তবে শেষের উক্তিটি, অবশ্যই অবশ্যই উত্তর কি হবে? সত্য। যারা উত্তর সত্য দাগাইছেন তারা এই চিন্তাটা করছেন যে দুইটা উক্তিই আছে, চিন্তাই হচ্ছে এটা যে দুইটা উক্তি বলছে, দুইটা উক্তির মধ্যে শেষের উক্তিটা হচ্ছে সেকেন্ড উক্তিটা। দুইটা উক্তি আছে, প্রথম উক্তি সেকেন্ড উক্তি, শেষের উক্তিটা হচ্ছে এই দুইটা উক্তির মধ্যে সেকেন্ডটা যেটা, সেটা সত্য হবে। প্যাচটা কোথায়? প্যাচটা হচ্ছে প্রথম। যখন প্রথম বলে দিছে তার মানে যে উক্তি এখানে দুইটাই আছে এরকম না, আরও থাকতে পারে। যেমন ধরেন আমি ডিম কিনছি, ডিম কিনছি 10টা, দুইটা কিনছি, দুইটা ডিম যদি কিনে আমি দুইটা ডিমই ভালো পাই, তাহলে আমি কি বলবো? যে দুইটা ডিমই ভালো পড়ছে। আমি কিন্তু এটা বলবো না যে প্রথম দুইটা ডিম ভালো ছিল, ঠিক আছে? বা আমি কমলা খাচ্ছি, কমলার মধ্যে আমি কমলা খাচ্ছি, বা বড়ই খাচ্ছি, বড়ই খেতে গিয়ে আমি যদি 5টা বড়ই খাই, আমি বলবো কি 5টা বড়ই ভালো পড়ছে। আমি কিন্তু বলবো না প্রথম দুইটা ভালো পড়ছে। প্রথম দুইটা কখন বল? প্রথম 5টা ভালো পড়ছে। প্রথম 5টা বলবো যখন, তার মানে হচ্ছে আরও বড়ই আমি খাইছি, বা আরও আমার উক্তি আছে, বা আরও আমার ডিম আছে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? প্রথম শব্দটা ইউজ করি। যে প্রথম দুটি উক্তি সত্য, তার মানে উক্তি আরও আছে, এরপরে আরও উক্তি আছে, এই কারণেই আমরা প্রথম শব্দটা ইউজ করছি। তাহলে শেষের উক্তিটা, তাহলে প্রথম দুইটা বলছে, শেষের উক্তিটা এখন সত্য হবে না মিথ্যা হবে সেটা তো আমরা জানি না ভাই। প্রথম দুইটা উক্তি সত্য সেটা আমরা জানি, সেকেন্ড উক্তি পরে, শেষের উক্তিটা সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে, তাহলে আমি জানি না কি হবে। তার মানে উত্তর হবে কি? অনিশ্চিত। উত্তর হচ্ছে সি। আমরা তো শিওর ভাবে বলতে পারতেছি না এটা কি সত্য হবে নাকি মিথ্যা হবে। দেখেন 15 নাম্বারটা ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন কিনা? মেহেদি সনি 15C ক্লিয়ার। দেখেন আর কেউ বুঝতে পারছো সমস্যা আছে কিনা? 15 নাম্বারটা এটা একটু জটিল, একটু চিন্তা ভাবনা করে উত্তর করতে হয়। এটাও বিশেষ আসা প্রশ্ন খুব সম্ভব, ঠিক আছে? এটার উত্তর হচ্ছে সি, অনিশ্চিত। আপনাদের এই প্রশ্নটা একটু মানে ক্লিয়ার কিনা সেটা একটু কমেন্ট করব, দেখবো আর কি। হ্যাঁ, এই তো রেয়াজা তাহলে অনিশ্চিত, সাব্বির তালুকদার ক্লিয়ার, নাবিলা জান্নাত ক্লিয়ার, তারপর হচ্ছে মেহেদি সনি ক্লিয়ার, এই তো। সানজিদা আক্তার ক্লিয়ার, নাবিলা জান্নাত ক্লিয়ার। আইকিউ ক্লাসগুলো হেল্পফুল হচ্ছে না? এইভাবে কিন্তু চলতে থাকবে। এই মাসের রুটিন দেওয়া আছে, সন্ধ্যা 7:30টায় চলে আসবেন সবাই। হ্যাঁ, আগামী শুক্রবারও সন্ধ্যা 7:30টায় আইকিউর ক্লাস অনুষ্ঠিত হবে। আর ক্লাস শেষ না, আরও কয়েকটা ম্যাথ করাবো, আবার ভাইবেন না এখনই চলে যাচ্ছি। আরও কয়েকটা করাবো, আর 5টা প্রশ্ন আছে। আর হচ্ছে গিয়ে আমাদের কোচিংয়ে আপনাদের এই আইকিউর একটা বই আছে, সেই বইটা যদি লাগে তাহলে কিনে নিতে পারেন, সেটাও ক্রয় করতে পারেন। আর আদারওয়াইজ আমরা যা ক্লাসে যা করাচ্ছি সেগুলো আপনি একটু নোট করে ভালো করে পড়বেন। হ্যাঁ, পরীক্ষায় চান্স পাওয়াটা আসল, সেটা হচ্ছে আপনি যেই সোর্স থেকেই পড়েন, যেভাবেই পড়েন। আর কোচিংয়ে ক্লাস করলে যেটা হয়, একটা কম্পিটিটিভনেস আসে, যে অন্যদের থেকে ভালো করতে হবে, বা পড়ালেখার মধ্যে থাকলে আরও পড়ালেখা করতে মন চায়। তো এই জিনিসগুলোর জন্য ক্লাসগুলো করবেন, রেগুলার বেসিসে ক্লাস করবেন। শুধু আমার ক্লাসই সন্ধ্যা 7:30টায় করতে হবে এরকম না, আরও অনেকগুলো ফ্রি ক্লাস আছে, সেগুলো আপনারা রুটিন দেখে দেখে পেজের সাথে কানেক্টেড থাকবেন, ক্লাস করতে থাকবেন। ওকে, তাহলে 15 গেল, এবার আমরা 16তে যাব। 16, ঢাকা যখন জাহাঙ্গীরনগর, বগুড়া তখন কি? এটা সহজ প্রশ্ন, আমরা মনে হয় সবাই পারবেন। যে আমাদের যখন মুঘল আমল ছিল, মুঘল আমলে ঢাকার নাম কি করা হয়েছিল? সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর রাখা হয়েছিল। ইসলাম খান মনে রাখছিল। হ্যাঁ, ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখছিল মনে ইসলাম খান 1610 সালের দিকে নাকি, যে হচ্ছে গিয়ে জাহাঙ্গীরনগর তখন মুঘল আমলে দিল্লির সম্রাট ছিল আর কি। তো ঢাকা যখন জাহাঙ্গীরনগর, বগুড়া তখন কি হবে? বগুড়া তখন হচ্ছে আমাদের কি ছিল? বগুড়া তখন ছিল মহাস্থানগড়। ঠিক আছে, উত্তর হবে এ নাম্বার অপশনটা। তাহলে উত্তর হচ্ছে মহাস্থানগড়। এইটা গেল 16 নাম্বার। এবার আমরা চলে যাব 17তে। 16 ক্লিয়ার আসে, 16 সহজ প্রশ্ন। 17, সত্য কথা বলতে অনেকেরই ঢ্যাস লাগে, এটা কি হবে? খারাপ, আতেগা, ভালো, এক চোখা। হ্যাঁ, খুব ইজি প্রশ্ন এগুলো। আমরা ওই মাঝখানে কঠিন কিছু প্রশ্ন করছি, এখন আবার সহজ প্রশ্নে চলে আসছি।
হ্যাঁ ইউফোরিয়া 16D, 16D না তো 16A, বগুড়া তখন মহাস্থানগড় ছিল। ঠিক আছে, তারপর মেহেদী সনি 16A, তারপর নুসরাত খান 16A। ওকে, বগুড়া পুণ্ড্রনগর ছিল তো আরো আগে। বাংলার সবচেয়ে প্রাচীন নগরই হচ্ছে পুণ্ড্রনগর। পুণ্ড্রনগরের যে নাম সেটা তো আরো আগে ছিল, একদম শুরুর দিকে। ঠিক আছে, তখন ওই মুঘল আমলরাও আসার আগে খুব সম্ভব বগুড়া পুণ্ড্রনগরের মধ্যে পড়ছিল। ঠিক আছে, বগুড়া মস্তানগড়ের মানে মস্তানগড়ের যে এটা মনে হয় খুব সম্ভব মুঘল আমলেই হয়েছে। এটার উত্তর খুব সম্ভব মুঘল আমল। তারপর যদি মুঘল আমল না হয় আমি এটা কমেন্টটা করে ক্লিয়ার করে দিব, বাট আমি আপাতত যতটুকু জানি উত্তর হচ্ছে মস্তানগড়। ঠিক আছে, আচ্ছা এবার 17 নম্বর, সত্য কথা বলতে অনেকেরই ড্যাশ লাগে। তাহলে কি হবে উত্তর? কি খারাপ হবে, আতে ঘা হবে, ভালো হবে, একচোখা হবে? ঠিক আছে, তাহলে সত্য কথা বলতে অনেকেরই আতে ঘা লাগে, উত্তর হবে বি। অতে ঘা মানে একটু খারাপ লাগে বা হচ্ছে একটু ভয় লাগে, এটা বোঝাচ্ছে আর কি। ওকে, তাহলে 17 ক্লিয়ার, আশা করি আমরা এটা ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে চলে যাব 18। একটি রাষ্ট্রের ড্যাশ থাকতেই হবে। একটা রাষ্ট্রের কি থাকা অবশ্যই অবশ্যই বাঞ্ছনীয়? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সার্বভৌমত্ব, সংসদ। আমরা জানি যে একটা রাষ্ট্র গঠন করতে হলে কয়টা উপাদান লাগে? 4টা। মনে আছে কিনা? যে আমাদের কি লাগবে? জনসমষ্টি লাগবে, তারপর হচ্ছে গিয়ে ভূমি লাগবে, জনসমষ্টি লাগবে, তারপর হচ্ছে কি সরকার লাগবে, আর সার্বভৌমত্ব লাগবে। এই 4টা উপাদান লাগে একটা রাষ্ট্র গঠন করতে হলে। এই 4টা রাষ্ট্রের উপাদানের মধ্যে একটা রাষ্ট্র গঠন করতে হলে যে 4টা উপাদান লাগে, সেই 4টা উপাদানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট উপাদান যেটা হচ্ছে সেটা হচ্ছে সার্বভৌমত্ব। কারণ সার্বভৌমত্ব ব্যতীত একটা রাষ্ট্র গঠন করা হবে না। তার মানে উত্তর হচ্ছে কি? আমাদের উত্তর হচ্ছে সি, সার্বভৌমত্ব। উত্তর হচ্ছে সার্বভৌমত্ব। তাহলে 18 নাম্বারটাও আশা করি ক্লিয়ার। তাহলে আমরা 18 নাম্বার মুছে দিচ্ছি। এরপরে আমরা চলে যাব কততে? 19-এ। 19 নাম্বার প্রশ্নটা দেখেন, লুপ্ত সংখ্যাটি কত? এটা লুপ্ত হবে না, এটা হবে গুপ্ত। এখানে ভুলে লিখে ফেলছে, এটা হবে কি? গুপ্ত। গুপ্ত, গুপ্ত মানে লুকানো আছে এরকম। হ্যাঁ, গুপ্ত বা লুপ্ত হইতে পারে, আচ্ছা যাই হোক। তাহলে সংখ্যাটি কত? 81, 87, -3, 1। এখন খেয়াল করবেন, নাম্বার রিলেটেড যে প্রশ্নগুলো সবসময় আমরা ছোট থেকে বড়র দিকে যাইতে গেলে কমফোর্টেবল ফিল করি। আপনারা অনেকে 81 থেকে 87 কিভাবে গেছে এটা বাইর করতে অনেকের কষ্ট হইতে পারে। সেই জন্য বলতেছি, যখনই আপনি কোনো একটা প্রশ্নের সংখ্যাগুলো বুঝতে পারবেন না কিভাবে আগাচ্ছে, আপনি ওই প্রশ্নটাকে উল্টায় নেবেন। অর্থাৎ আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন সেইভাবে প্রশ্নটাকে সাজায় নেবেন, তাহলে দেখবেন কি চিন্তা করতে সহজ হয়ে যাচ্ছে। দেখেন এই প্রশ্নটাকে আমরা যদি ঘুরায় লিখি 1, 3, 27, 81, দেখবেন বুঝতে আর বেশি কষ্ট হবে না। 1-এর সাথে 3 দিয়ে গুণ করলে 3 হয়, 3-এর সাথে 3 দিয়ে গুণ করলে 9 হবে, 9-কে 3 দিয়ে গুণ করলে সব 3 দিয়ে গুণ হচ্ছে, 9-কে 3 দিয়ে গুণ করলে 27, 27-কে 3 দিয়ে গুণ করলে 81। তাহলে আমাদের লুপ্ত বা গুপ্ত যেটাই হোক উত্তর হবে কি? বি নাম্বার, উত্তর হচ্ছে 9। 3 দিয়ে গুণ হচ্ছে, 1-এর সাথে 3 দিয়ে গুণ করলে 3, 3-কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 9, 9-কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 27, 27-কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 81। তাহলে উত্তর হবে 81। উত্তর হবে বি নাম্বারটা। ওকে, তাহলে 19 শেষ। এবার আমরা আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথটা করব। এটা করে আমরা হচ্ছে গিয়ে আজকের মতো রেস্টে যাব। 20 নিচের কোনটি বাকিগুলো থেকে ভিন্ন? আমাদের 4টা সংখ্যা দেয়া আছে, শব্দ দেয়া আছে। এই 4টা শব্দের মধ্যে কোন শব্দটা ভিন্ন? 4টাই জ্যামিতিক রিলেটেড আমাদের হচ্ছে গিয়ে আইটেম, যেখানে প্রথম শব্দটা আছে ত্রিভুজ, পরেরটা বর্গক্ষেত্র, পরেরটা বৃত্ত, পরেরটা রম্বস। তাহলে এই 4টা শব্দের মধ্যে আমাদের কোন শব্দটা উত্তর হবে? দেখি আপনারা কমেন্ট করেন এটা পারেন কিনা। হ্যাঁ রিয়াজা রাজি, ওই যে পুণ্ড্রনগরের সেটা তো আমি বললাম ভাইয়া। পুণ্ড্রনগরেরটা আমার খুব সম্ভব যতটুকু মনে পড়ে যে পুণ্ড্রনগর আরো আগে ছিল, প্রাচীনকালে ছিল। মুঘলরা তো আরো পরে আসছে। হ্যাঁ, মুঘল আমলে খুব সম্ভব বগুড়ার নাম মস্তানগড় ছিল। আমি যদি এটার উত্তর না পাই আপনাদেরকে কমেন্ট করে আমি জানাই দেবো, ঠিক আছে? তারপরে একবার দেখে আপনাদেরকে আমি শিওর করে বলবো না, ঠিক আছে? তবে আপাতত উত্তর মস্তানগড়। যেটাই হোক, মস্তানগড় হোক আর পুণ্ড্রনগর হোক, আমি আপনাদেরকে কমেন্ট করে আপনাদেরকে ফুলি আমি এনশিওর করে দেবো, যেহেতু কনফিউশন হচ্ছে। আর আমি তো আসলে একদম জিকের এক্সপার্ট টিচার না, তো আমি ওই এক্স্যাক্টলি আমার হয়তো মুখস্থ নাই, তারপরেও আমি আপনাদেরকে এটা জানাই দেবো। হ্যাঁ, বই দেখে, বই তো আসছে সবকিছু, বই দেখে আপনাদেরকে জানাই দেবো। ওকে, তাহলে মোহাম্মদ ঝুমুর বলতেছে 20 সি, মিথিলা বলতেছে 20 সি, সুজন ইসলাম সি, রুবাইয়া সি,
উনাইসা রাফা সি, সনি 20 সি, ভেরি গুড। তাহলে আপনারা মোটামুটি পারছেন যে এটার উত্তরটা কি হবে, বৃত্ত হবে। কারণ ত্রিভুজ, বর্গক্ষেত্র এবং রম্বস তিনটা আঁকতেই আমাদের কি লাগে, যে আমাদের হচ্ছে সরল রেখা লাগে বা আমাদের কোণ থাকে। বৃত্ত হচ্ছে কি, একটা হচ্ছে যেখানে আমাদের কি থাকে, বক্ররেখা থাকে কিংবা হচ্ছে আমাদের ব্যাসার্ধ থাকে, ঠিক আছে। বৃত্ত থাকে আর কি থাকে, ব্যাসার্ধ থাকে, ব্যাস থাকে, আর বাকিগুলোতে কি থাকে, এখানে সরল রেখা নাই। আর এই যে আমরা যদি ত্রিভুজ আঁকি, এখানে একটা সরল রেখা পাবো, কোণ পাবো তিনটা, তারপরে বর্গক্ষেত্রের মধ্যে আমরা কি পাবো, চারটা সরল রেখা পাবো, আবার কোণ পাবো, রম্বসের ক্ষেত্রে আমরা কোণ পাবো। বৃত্ততেও কোণ আছে, বৃত্তর কোণ 360 ডিগ্রি, বাট বৃত্ততে কি নাই, সরল রেখা নাই, বাকি সবগুলোতে কি আছে, রেখা আছে। তার মানে উত্তর হবে কি আমাদের সি নাম্বার অপশন 20 হচ্ছে সি নাম্বার। ওকে, তাহলে ওকে, তো আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত থাকবে। প্রতি শুক্রবার সন্ধ্যা 7:30টায় আপনাদের ক্লাস অনুষ্ঠিত হবে আইকিউর উপর। আগামী শুক্রবার ইনশাল্লাহ আপনাদের লেকচার 5 নিয়ে আমরা আসবো, আইকিউর আরও কিছু টপিকের সাথে আপনাদের পরিচয় করায় দেওয়ার জন্য, এবং তার পাশাপাশি আজকে যে টপিকগুলো করলাম সেই টপিকগুলো থেকে আপনাদেরকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ পরের ক্লাসও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এখানেই থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী শুক্রবারে। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ। নাফিস।